খেলা মানেই বিশুদ্ধ বিনোদন, টান টান উত্তেজনায় ঠাসা অন্যরকম এক আবেগী অনুভূতি। সেই খেলা নিয়েই ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন খেলা নিয়ে নতুন খেলা। সঙ্গে আছে আব্দুল্লাহ হীরা। আজকের আয়োজনটা বিশেষভাবে সাজানো। আমাদের আজকের আয়োজনের অতিথি বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসুদুজ্জামান সেরনিয়াবাত। আমরা তাকে একান্তে পেয়েছি বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি হিসেবে মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে। বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসুদুজ্জামান সেরনিয়াবাত, স্যার আপনাকে স্বাগত আমাদের খেলা নিয়ে নতুন খেলা ডিবিসির এই সাপ্তাহিক বিশেষ আয়োজনে। ধন্যবাদ। আপনি কেমন আছেন? করোনাকালের নিউ নর্মাল লাইফ কিভাবে কাটছে আপনার? আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া, আমরা সবাই ভালো আছি, সেজন্য আজকে মাঠে উপস্থিতি। একটা বিষয় যে আপনি একদিকে তো বিমান বাহিনীর প্রধান আমাদের, তারপরে সেই সূত্র ধরেই হকি ফেডারেশনের সভাপতির দায়িত্বে আপনি। এমনি যদি জানতে চাই যে ক্রীড়াঙ্গন, দেশের ক্রীড়াঙ্গন নিয়ে আসলে আপনি কি স্বপ্ন দেখেন? আমাদের তো বেশ কিছু স্বপ্ন দেখায়। ক্রীড়াঙ্গন নিয়ে ভাবতে গেলে একটা কথাই সবসময় মনে হয় আমার, যে দেশের মানুষকে সুস্থ থাকতে গেলে মন মানসিক সব দিক থেকে খেলা তো অবশ্য দরকার। এবং ক্রীড়াঙ্গনের যে সম্ভাবনা, আজকে হকিতে আমরা এখন স্বপ্ন দেখছি যে 2022 সালে আমরা ইনশাল্লাহ আন্তর্জাতিক অঙ্গনে খেলবো হকি নিয়ে এবং ওয়ার্ল্ড কাপে খেলবো। আর সেই জন্য আমাদের জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে আমরা যে দুটি আয়োজন করেছিলাম তার কোভিডের কারণে পিছিয়ে গেল, আমরা কিন্তু থেমে নেই। আমরা মাঠে কাজ চালিয়ে গিয়েছি। আমাদের অসুস্থ ছিল অনেকে, তাদের চিকিৎসা সহ সব কার্যক্রম চালিয়ে গিয়ে আমরা আজকে এখানে। একটা বিষয়, হকির কথা যেহেতু আপনি হকির সভাপতির সর্বোচ্চ অভিভাবক হিসেবে শুরু করলেন, সেখানে আমরা যদি বলি এই উপমহাদেশে হকি একসময় জনপ্রিয় খেলা ছিল, বাংলাদেশেও সেই ছিটেফোঁটা লেগেছিল, কিন্তু সেই জায়গায় একটা ঢিলেঢালা ভাব তৈরি হয়ে গেছে হকির জন্য। একজন সর্বোচ্চ অভিভাবক হিসেবে সেইটাও আপনি মানেন কি না? আর সেটা থেকে বেরোয়ার উপায় তো আসলে খোঁজা দরকার। অবশ্যই, আসলে হকি কিছুটা ব্যয়বহুল, এটা আমরা সবাই জানি। একটা হকি স্টিক বাংলাদেশের মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য একটু ব্যয়বহুল বটে। তবে হকির যে পৃষ্ঠপোষকতা পাওয়া যাচ্ছে, বিশেষ করে আমাদের অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছ থেকে, সংস্থা থেকে, আশা করছি সেভাবে আমরা এগোতে পারবো। শুধুমাত্র সরকারিভাবে তো হকি এগিয়ে নেওয়া সম্ভব নয়। এখানে আমাদের সরকারিভাবে আনসার ভিডিপি বা বিকেএসপি তারাও কাজ করছেন, এবং আমার বিশ্বাস আস্তে আস্তে হকি অনেক উজ্জীবিত হবে। কারণ হকি মানেই শৃঙ্খলা, আর শৃঙ্খলা মানেই একটা জাতির উন্নতি। তো হকির মাধ্যমে আমার বিশ্বাস যে আমরা জাতিকে একটি শৃঙ্খলায় নিয়ে আসতে পারবো, এবং আমার বিশ্বাস তাতে করে আমাদের দেশ আরও একটু একটু করে এগিয়ে যাবে। এই যে শৃঙ্খলা, হকি মানেই তো শৃঙ্খলা, এবং সেটা এগিয়ে নেওয়া প্রয়োজন, এবং আপনি বিশ্বাস করেন। এই বিশ্বাসটা কিন্তু শুধু আপনার সময় থেকেই আসেনি, মানে আপনি যদি অগ্রজর তালিকা দেখেন, তারা যারা ছিলেন দায়িত্বে তারাও বিশ্বাস করতেন, তবু আমরা দেখি যে এগোয় না। এই এগোনোর পথটা যদি আমরা মসৃণ করতে চাই, যেমন আমরা দেখলাম যে মুজিববর্ষর জন্য আপনি প্রেসিডেন্টস কাপ উদ্বোধন করলেন, মাঠে খেলা চললো, মাঠে বেশি খেলা থাকলেই তো খেলোয়াড় বেরোবে, তো সেই জায়গাটার অভাব বোধ করি এখনও রয়ে গেছে। আপনার মন্তব্য জানতে চাই। কিছুটা অভাব তো আছেই, এবং আমরা যেহেতু অন্যান্য খেলার মতো, যেমন ক্রিকেটের মতো ফ্র্যাঞ্চাইজিং বলে যেটাকে, বা ব্যক্তিগতভাবে স্পন্সরশিপের মাধ্যমে নিজস্ব দল করে তোলা এখনও করতে পারিনি, সেটা যখন হবে তখন খেলোয়াড়রা কিছুটা উৎসাহিত বোধ করবে এবং তাতে করে আসবে। আর অন্যদিকে যদি দেখেন, আমরা কিন্তু একদম মাঠ পর্যায়ে চলে গিয়েছি, স্কুলে, গ্রামে গঞ্জে। আশা করি সেখান থেকে অনেক খেলোয়াড় তৈরি হচ্ছে, এবং তারা কিন্তু থেমে নেই, এর মধ্যেও চলছে। এবং এটার উৎসাহ দেওয়ার জন্য যা যা কিছু প্রয়োজন, যে সবার কাছে একটা করে হকি বল এবং একটা করে হকি স্টিক, সেগুলো দেওয়া,
এবং মন ও মানসিকতার পরিবর্তনের জন্য আমরা যে উদ্যোগগুলো নিয়েছি, আমার বিশ্বাস তাতে সকলেই উজ্জীবিত হবে এবং হকির দিকে আরও বেশি মানুষ এগিয়ে আসবে। আমি যদি আপনার ব্যক্তিগত ইন্সপিরেশনের জায়গাটা জানতে চাই, যে ধরুন হকি আপনি দায়িত্বে আছেন, তবু আপনার ব্যক্তিগত ইন্সপিরেশন মানে কোন কোন বিষয় নিয়ে কাজ করে, যে হকির সঙ্গে যখন আপনি আসেন বা হকির ডেভেলপমেন্টে বা সর্বোচ্চ অভিভাবক হিসেবে যখন কাজ করে তখন বেশি উৎফুল্ল লাগে, তো সেইটার ইন্সপিরেশনটা আসে কোত্থেকে? মানে আপনার ব্যক্তিগত জীবনে খেলাধুলার সাথে অ্যাটাচমেন্ট বা হকির সাথে কোনো অ্যাটাচমেন্ট কখনো ছিল? ব্যক্তিগতভাবে তো হকি খেলতাম স্কুল জীবনে, আমার এয়ারফোর্সে ক্যাডেট সময় খেলতাম, অফিসার হয়েও অনেকদিন খেলেছি। একটা পর্যায়ে গিয়ে আর এই খেলা থেকে অন্য খেলায় চলে যেতে হয়েছে, কারণ এটা অনেকটা বলা যায় যে ইয়াং এজের খেলা। আর আমার উৎসাহটা হলো ছোটদেরকে দেখে, যখন এই যে স্কুলের বাচ্চারা, ছোট ছোট কোমলমতি শিশুরা যখন খেলে এবং তারা সুশৃঙ্খল থাকে, তখন বিশ্বাস জন্মে যে এই দেশ অনেক এগোবে। তো এখানেই আমার উৎসাহের জায়গা। একটু আগেই প্রশ্নের উত্তরে বলছিলেন যে অন্য খেলায় যেমন ফ্র্যাঞ্চাইজি একটা সিস্টেম চালু আছে, হকিতে সেই উদ্যোগ বা সেটা সম্ভব হয়ে গড়ে ওঠেনি, আশা করি হবে সামনে। তো সেইটা আশা করি, মানে সেটা আশা তো করতেই পারি, সেটা হতে আসলে কি ধরনের অগ্রসর হয়েছে আপনার? ব্যক্তিগত উদ্যোগ, ব্যক্তি সরকারি না, বেসরকারি উদ্যোগগুলো দরকার হবে। মানে সেটা কিভাবে, মানে ধরুন আমরা তো- ফেডারেশন থেকে সেটাকে যদি স্পন্সর করি, তাদের অনুমতি দেওয়া হয়, তাহলে আমার বিশ্বাস অনেকে এগিয়ে আসবে। একদম আমরা কর্ডিয়ালি এটা জানার আগ্রহ, কৌতূহল থেকে। ধরেন আপনি বিমান বাহিনীর প্রধান, আমাদের দেশে যারা এই ডিফেন্স ওরিয়েন্টেড যারা প্রধান দায়িত্বে আছেন, তারা কোনো দায়িত্বের প্রধান থাকলে আমরা জানি যে একটা বাড়তি, আশা করি বাড়তি কনসেন্ট্রেট তৈরি হয় সবার। তো সেই জায়গায় হকি ফেডারেশনের যেহেতু সর্বোচ্চ অভিভাবক, আপনি তো চাইলে 10টা প্রতিষ্ঠান নিশ্চিন্তে বা 5টা প্রতিষ্ঠান নিশ্চিন্তে বিনিয়োগ করার চিন্তাভাবনা করতে পারে যদি আপনি উদ্যোগ গ্রহণ করেন। সেই জায়গাটা উদ্যোগের ঘাটতি রয়েছে, নাকি আপনি আসলে সাড়া পাচ্ছেন কম? আসলে সব কিছুর পিছনেই একটা কারণ থাকে। অনেক ক্ষেত্রে সেই কারণগুলো থাকে অর্থনৈতিক, সেই কারণগুলো থাকে কিছু পাওয়ার সম্ভাবনা থেকে, কিছু প্রচার সম্ভাবনা থেকে। তো ওগুলোর যখন সমন্বয় হয় তখনই মানুষ এগিয়ে আসে। তো সেটা হয়তো ঠিক ব্যাটে বলে মিলেনি, সেই জন্য হয়তো অনেকে আসেনি। বাট সামনের দিনগুলোতে আমার দৃঢ় বিশ্বাস, যখন আমরা এই বাংলাদেশে আন্তর্জাতিক এয়ার শো হবে, এই বাংলাদেশে যখন আন্তর্জাতিকভাবে অনেক কিছু চলে আসবে, তখন সেই জিনিসগুলো কিন্তু মিলে যাবে। এবং মিললেই দেখবেন যে এক ধরনের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, যে কে জিনিসটাকে ধরবে। দিন খুব বেশি দূরে না, শীঘ্রই দেখতে পাবেন। অবশ্যই তাই, আমরা আশা করি আপনার এই টেইনরের মধ্যেই একটা হকির সম্ভাবনা তৈরি হবে। হয়তো টেনিওর কথাটা বড় কথা না, এগুলো সব কন্টিনিউটি থাকবে, ধারাবাহিকতা বজায় থাকবে। এবং চায় তো, মানে কেউ একজন দায়িত্বে থাকলে তিনি চান যে তার টেইনরে একটা সিগনিফিকেন্ট উন্নতি আসুক, যেটা ভবিষ্যতে স্মরণ করতে সুবিধা হবে। সেটা তো আপনিও আশা করবেন। অনেক কিছু হয়েছে, অনেক কিছু হবে ইনশাল্লাহ। আপনি দেখেন এখন হকিতে যে শৃঙ্খলাটা আমরা আনতে পেরেছি, সেটা হচ্ছে একটা বিশাল ব্যাপার। মানুষ যদি মন মানসিকতা ঠিক থাকে, সে এগোবেই, সে পিছানোর কিছু নাই। একটি বিষয় যে কোভিড কাল, অর্থাৎ করোনা কালে যে কোনো স্পোর্টস মাঠে নিয়ে আসাটা একটা বিরাট চ্যালেঞ্জ। তার পাশাপাশি এজ লেভেল বা ন্যাশনাল লেভেলের ক্যাম্প করাটা আরও বড় চ্যালেঞ্জ। আমরা লক্ষ্য করেছি যে হকিতেও সেই চ্যালেঞ্জ ফেডারেশন নিতে সক্ষম হয়েছে। সেটা কিভাবে সম্ভব হলো, ব্যাকগ্রাউন্ড যদি একটু বলতেন আমাদের, যেটি খুব আশাব্যঞ্জক, মানে এই চ্যালেঞ্জ মোকাবেলা করে ক্যাম্প কন্টিনিউ করা, মাঠে হকিটার প্রবেশ ঘটানো, সেটা কিভাবে সম্ভব? আসলে এই কনফিডেন্স বা এটার মনোবলটা আমি পেয়েছি আমাদের এয়ারফোর্সের কাজের ভিতর থেকে। যখন আমাদের একটা টিম যেতে হলো সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে, 125 জনের মধ্যে 39 জন কোভিড পজিটিভ। সেটা হলো গিয়ে 11ই মে, এবং আমাদের ডাক্তাররা মিলে আমরা যে পদ্ধতিতে অবলম্বন করলাম, তাতে সেই সকলেই কিন্তু 23শে মে নেগেটিভ হয়ে গেল। এই কার্যক্রমটার ফলে মনে একটা মনোবল আসলো যে আমরাও হয়তো পারবো ইনশাল্লাহ। এবং আমরা যখন সবাইকে ডাকলাম, কাজ শুরু করলাম, আমার বিশ্বাস হলো যে খেলাধুলা করলেই বরং মানুষ ভালো থাকবে, বসে থাকলে আরও খারাপ হয়ে যাবে। এবং সেটা একটা দিক। আর মানুষের স্পন্সরশিপের অভাব, সবাই তো নিজে চিন্তা করে কোভিডের সময় কি খরচ করব। আমি চিন্তা করলাম যে কোভিডের সময়টাই আসল সময়, যখন মানুষকে ইনভেস্ট করতে হবে। হ্যাঁ, ইনভেস্ট করলে সেটা পরবর্তীতে ডিভিডেন্ড দিবে। আজকে যদি এই ছেলেরা যদি বসে থেকে নষ্ট হয়ে যায়, তাহলে তো জাতির একটা দুর্যোগ নেমে আসবে। তো তাদেরকে কাজে নামাতে হবে, মাঠে নামাতে হবে।
ছোট ছোট সামান্য কিছু খরচ করলে অনেক কিছু করা যায়। এবং যেহেতু এয়ারফোর্সের যা একটা স্থান ছিল, আমরা সেটার সুযোগ নিয়েছি। আমি সেজন্য আমার সহকর্মীবৃন্দদেরকে ধন্যবাদ জানাই। এয়ারফোর্সের যারা বাকিরা ছিলেন তারা আমাকে সবাই সাপোর্ট করেছেন, সাহায্য সহযোগিতা করেছেন, যে কারণে এটা সম্ভব হয়েছে। অবশ্যই তাই। সেই ক্যাম্পটা আমরা দেখলাম যে শুরু হলো এবং ক্যাম্পটা চললো, কিন্তু একটা আক্ষেপের জায়গা রয়ে যায় যে সামনে যেহেতু টুর্নামেন্টগুলো রয়েছে, অনেক টুর্নামেন্ট মাঠে গড়াবে, ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট, সেখানে কোচিং স্টাফটাই স্টিল নাও আমরা দেখছি যে লোকাল কোচিং স্টাফ দিয়ে করানোর সুযোগ হচ্ছে, মানে বাইরে থেকে ওইভাবে আনা যাচ্ছে না। সেটা কি বৈরী কন্ডিশনের কারণে, নাকি আপনারা লোকাল কোচিং স্টাফের উপর বেশি আস্থা রাখছেন? আসলে এখন তো বিদেশিরা আসতে অনেক চিন্তা ভাবনা করে আসে, তারা তেমন একটা উৎসাহ না। আর আমরাও চিন্তা করলাম যেহেতু এটা আমাদের ফান্ডিংয়ের অনেক ব্যাপার আছে, তো আমাদের যারা এখানে আছে তাদেরকে দিয়ে শুরু করি, চলতে থাকুক, পরে আমরা দেখব যখন আসল ব্যাপারটা আসবে যে আসলেই প্রয়োজন আছে কি নাই। তবে আমি আমার ফেডারেশন সকলের অভিমত যে আমাদের এখানে যে কোচ আছেন তারা আপাতত যথেষ্ট, এবং খেলাধুলা চলতে থাকলে তাদের মান আরও উন্নত হবে। এরপরে যদি ভিডিও অ্যানালাইসিস করে বোঝা যায় যে আমাদের আরও কোচিং প্রয়োজন হবে, তখন আমরা নিশ্চয়ই সেটা দেখব। আর ততদিনে আমার বিশ্বাস অনেক স্পন্সর চলে আসবে। খুবই আশাবাদী, আপনার মতো আমরাও খুব দেখতে চাই স্পন্সর চলে আসুক। আমরা এই খেলা নিয়ে খেলার এই পর্বে এখন এই মুহূর্তে একটা বিরতিতে যাব, এবং বিরতির পরে আমরা চাইবো যে আপনার কাছ থেকে আরও অনেক প্রশ্নের উত্তর নিতে। বিশেষ করে আমরা আপনার এই আপনি ডিভিসির মুখোমুখি সেটা জানিয়ে আমরা দর্শকদের কাছ থেকে অনেক প্রশ্ন নিয়েছি। আপনি জানেন ডিজিটাল প্ল্যাটফর্ম এখন খুব স্ট্রং, সেখান থেকে অনেক প্রশ্ন আমরা পেয়েছি। পাশাপাশি আমরা সাবেক হকি খেলোয়াড়দের, তারা খুব ইন্সপায়ার্ড যে অনেক ভালো কিছু হবে, মানে তারা পজিটিভ প্রশ্নই করেছেন। আমরা চাইবো সেই উত্তরগুলো আমরা আপনার রুমে বসে আমরা নেব। দর্শক, একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গে বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন খেলা নিয়ে নতুন খেলা। আজকের অতিথি বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিউজ্জামান সেরনিয়াবাদ। আমরা যেখানটায় বিরতির আগে ছিলাম, স্যার আপনি তো হকি প্রসঙ্গে অনেক কথা বলছিলেন, পাশাপাশি ক্রীড়াঙ্গনের স্বপ্নের কথা বলছিলেন। তো আমরা একটু যদি জানতে চাই যে কোনো খেলার প্রচার প্রসারটা কিন্তু অনেক দরকার। খেলা না, যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রেই আমরা যদি হকিটাও একটা প্রোডাক্ট হিসেবে ধরে নেই, সেটা প্রচার প্রসারটা আমাদের দেশে কম। আমি এই কম কেন সেটা বললে আমি একটা উদাহরণ দিয়ে আর একটা প্রশ্ন আপনাকে করব। অনেক ধন্যবাদ। আসলে প্রশ্নের পৃষ্ঠে প্রশ্ন আসেই, কথা বললে কথা আসেই। তো আমি প্রথমে একটু অন্যভাবে শুরু করি আপনার এই প্রশ্নের উত্তরটা দিতে গেলে। আসলে খেলা নিয়ে কিন্তু খেলার ব্যাপারটা ঠিক তা না। খেলা নিয়ে কিন্তু আসলে অনেক কঠিন সিরিয়াস বিষয়। আসলে আপনি লক্ষ্য করে থাকবেন যে যখন মনটা খারাপ থাকে, আপনি একটু হেঁটে আসলেই কিন্তু মন ভালো হয়ে যায়। খেলাধুলা একটা জাতির জন্য এত গুরুত্বপূর্ণ যে আজকে যদি খেলাধুলা না থাকে তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম কিন্তু সমূহ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা। আপনি দেখেন সামাজিক যত অবক্ষয় আসছে তার মধ্যে কিন্তু খেলাধুলা না করা কিন্তু একটা কারণ। এই জন্য যে সবসময় বলা হতো যে অল ওয়ার্ক অ্যান্ড নো প্লে মেক্স জ্যাক এ ডাল বয়, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ইংরেজি একটা বাক্য। আর আমাদের এখানেও আমরা যে ছোটোবেলায় শিখতাম খেলার সময় খেলা, পড়ার সময় বা পড়ার সময় পড়া, খেলার সময় খেলা, এই কথাগুলো কিন্তু এখনও কানে বাজে। এবং বিকালবেলা কিন্তু বাবা মারা কখনোই আটকে রাখতেন না, আমরা কিন্তু খেলতে বের হয়ে যেতাম, ছুটে যেতাম। অবশ্য সন্ধ্যার পরে দেরি হলে একটু কানমলা খেয়েছি ছোটোবেলায়, সেটাও মিষ্টি লেগেছে। মিষ্টি লেগেছে যে এখন পড়তে হবে, খুব ভালো লাগতো। সেই দিনগুলো হারিয়ে গেছে, কিন্তু সেটারও তো একটা প্রচার প্রয়োজন। আপনি যে কথাটা বললেন, এখন আপনার সেই প্রসঙ্গে আসি যে প্রচারটা কিভাবে হবে। বর্তমানে আধুনিক যুগে প্রিন্ট মিডিয়া শুধু যে খবরের কাগজ বা টিভির মধ্যে সীমাবদ্ধ তা নয়, ইন্টারনেট বা আকাশ সংস্কৃতির অনেক কিছুতে চলে আসছে। ওখানে অনেক জায়গাতে সেগুলো পোস্ট করে রাখা যায় খেলাধুলার জিনিস, এবং অনেকেই অবসর সময় সেটা দেখতে পারেন এবং দেখে উৎসাহিত বোধ করতে পারেন। বাট আসল ব্যাপারটা হলো খেলার জন্য কিন্তু মাঠেই যেতে হবে। আচ্ছা, একটু যদি বলি যে হকি প্রসার ঘটলে হকি খেলোয়াড়রাও সমৃদ্ধ হবে। সেখানে আমরা যদি দেখি যে হকি খেলোয়াড়দের যদি আর্থিক সঙ্গতির কথা বলি, সেখানে আপনার মন্তব্য জানতে চাই, তারা আর্থিকভাবে কতটা সচ্ছল এই খেলাটায় সংযুক্ত থাকতে পারে? খুবই কম। হকিতে বিশেষ করে ফুটবল বলি বা ক্রিকেট বলি সেরকম তো না। আর তাছাড়া এখন যেহেতু ক্লাবগুলো সেরকম মাঠে নাই, বন্ধ আছে, তো খেলোয়াড়রা আসলেই খুবই কষ্টে আছে আসলে। এই জন্যই তো শত চেষ্টা করছি যাতে খেলাটা মাঠে গড়তে থাকে।
আমরা যেটা চেষ্টা করছি যে হকি খেলোয়াড়দের কিছু আর্থিক সহায়তা দিতে চেষ্টা করেছি। 136 জনকে আমরা 10,000 থেকে 5,000 টাকা করে দিয়েছি। এর বাইরে অনেক মানুষই এগিয়ে আসছিলেন, তারাও দিয়েছেন, তাদের মাধ্যমেই এগুলো করা সম্ভব হয়েছে। হকিটা যদি লোকজন পৃষ্ঠপোষকতা করে তাহলে বড় হবে না, হকি বড় হলে পৃষ্ঠপোষকতা পারবে। এটা অনেকটা ডিম আগে না মুরগি আগে, সেরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে। আসলে সবটাই দুটো দিকই সঠিক, যেভাবে তবু আপনি কোনটাকে এগিয়ে রাখেন? আমার তো কাজই হচ্ছে, যেহেতু আমাকে মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব দিয়েছেন হকিকে এগিয়ে নিয়ে যাওয়া, আমার যথাসাধ্য চেষ্টা করে। এখন কোভিড বলেন বা যেটাই বলেন, সার্বিকভাবে একটা অসুবিধার মধ্যে সবাই আছে, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে এটা বেশি দিন থাকবে না। আমরা এই যে মাঠে গড়ালাম এবং আরও গড়বে, যখনই আগামী বছর মার্চে খেলা শুরু হবে, জুনে আবার আমাদের এশিয়া কাপটা শুরু হয়ে যাবে বঙ্গবন্ধুর নামে, সে তখন দেখা যাবে যে আমরা বিশাল অগ্রগতি সাধন করে ফেলেছি, পিছিয়ে আর থাকবে না। এবং এমনও হতে পারে যে আগামীতে হকির খেলোয়াড়দের মান মূল্যায়ন এত ভালো হচ্ছে যে অনেকে ফুটবল ছেড়ে হকিতে চলে আসছে। এটা তো খুবই আশার কথা, যদি এমনই হয়। এমনই হতে পারে অবশ্যই। আমি একটু আপনার সাবেক 2 হকি খেলোয়াড় আমার সঙ্গে যোগাযোগ করেছেন, তারা জানতে চেয়েছেন আমার মধ্য দিয়ে যে একটু আগে উল্লেখ করলেন মার্চে যেহেতু আমাদের চ্যাম্পিয়ন্স লিগের খেলা রয়েছে, ওয়ার্ল্ড হকি লিগের, সেই জায়গায় দলের যে ধরনের ক্যাম্পেইন প্রয়োজন, যে ধরনের কোচিং স্টাফ প্রয়োজন, সেটা আসলে অপ্রতুল মনে করেন তারা। আসলে এটা খেলা গড়াবে। আমার সাথে তো আমি একা নই, আমার সাথে যারা সহসভাপতি আছেন, আমাদের জেনারেল সেক্রেটারি আছেন, যারা হকির সাথে অনেক দিন থেকে জড়িত এবং তারা আন্তরিকভাবে হকির উন্নতি চান। এখন তো একটা নির্বাচিত কমিটি আছে আমাদের, তো তারা দেখে আমরা সবাই আলোচনা করে যেটা মনে করি যে সঠিক হবে আমরা সেই পথে এগোবো। এর বাইরেও আপনাদের কিছু কিছু মতামতও আমরা অনেক সময় নিয়ে থাকি, যে সেটার পরিপ্রেক্ষিতে অনেক কাজ হয়। আরেকজন বলেছেন যে হকি ফেডারেশন দূর থেকে মনে হয় অনেক অ্যাক্টিভ, কিন্তু অ্যাকাউন্টেবিলিটির প্রশ্ন তুলেছেন যে জবাবদিহিতার জায়গাটা বেশ কম। তো সেইটা আপনার মন্তব্য জানতে চাই, যে উনি জানতে আপনি একটু খোঁজ নিয়ে দেখেন। আমার কাছে যেরকম আসে, অনেকে এসে বলে যে আপনাদের ফেডারেশনই বোধহয় সবচেয়ে বেশি ট্রান্সপারেন্ট বা জবাবদিহিমূলক থাকে। এবং আমি একটা সুযোগ নিই, এটা যেহেতু এয়ারফোর্সে একটা অ্যাকাউন্টস ব্রাঞ্চ আছে, তাদের মাধ্যমে এই অ্যাকাউন্টেবিলিটিটা নিয়ে থাকি। এটা হচ্ছে গিয়ে আর্থিক ক্ষেত্রে এবং জিনিসপত্রের ক্ষেত্রে আমাদের মিটিংগুলো কিন্তু অন্যান্য অনেকের থেকে বোধহয় বেশি হয়ে গেছে, এবং চেষ্টা করেছি সেখানে প্রত্যেকটা সাব কমিটি তাদের নিজস্ব রিপোর্ট যাতে দাখিল করে, বলেন, উত্তর দেন। কাজে সেই হিসেবে আমার মনে হয় সেটা আছে। বা সামষ্টিকগতভাবে অবশ্যই অনেক কমতি আছে, সেটা তো সঠিক, যে সবাই যদি ঠিকমতো কাজ করতো, আসতো, তাদের নিজস্ব ব্যক্তিগত কর্মকাণ্ড থাকে, তারা তো একটা জীবিকা অর্জনের জন্য চারিদিকে দৌড়াদৌড়ি করেন। সেটার পাশাপাশি যখন হকিকে দেখতে আসেন, তারা তো পুরোপুরি হকির ইয়েতে কাজ করেন না, সে কারণে হয়তো কিছুটা কমতি হয়, ঘাটতি থেকেই যায়। একজন কোচ তিনি আপনার কাছে আমার মধ্য দিয়ে জানতে চেয়েছেন যে একটা জিমনেশিয়ামের অভাব তারা বোধ করেন, তো জিমনেশিয়ামের অভাবটা দূর করার কোনো সুযোগ বা উদ্যোগ গ্রহণ করবেন কিনা? আচ্ছা, আপনি জেনে হয়তো খুশি হবেন যে আমরা যে কিছুদিন আগে ক্যাম্পিং করলাম, আমাদের এয়ারফোর্সের জিমনেশিয়ামেই কিন্তু তারা ব্যবহার করতে সুযোগ করে দেওয়া হয়েছিল। ছবি আছে, আমরা চাইলে আপনাকে দিতে পারি, দেখতে পারেন যে জিমনেশিয়ামে তারা। কিন্তু এই জিমনেশিয়ামটা শুধু হকির জন্য বা এরকম ভাবে করার সুযোগ আছে? এক্সক্লুসিভ তো করা এখন এই মুহূর্তে তো ওরকম আর্থিক সঙ্গতি আমাদের এই মুহূর্তে ঠিক নাই, তবে আশা করি ভবিষ্যতে হবে নিশ্চয়ই, যখন হকি আরো বাড়বে। যিনি প্রশ্নটি করেছেন তিনি আমার মধ্য দিয়ে আসলে খুব আশাবাদী যে জিমনেশিয়ামের জন্য তো অনেক ফান্ড লাগে না, কিন্তু একটা জিমনেশিয়াম লাইফ টাইমের জন্য অনেক উপকারে আসে। প্রস্তাবটা রাখা হলো, আমাদের কমিটি দেখবে কোথায় কি করা যায়। আমি এই মুহূর্তে ঠিক একদম স্পেসিফিকলি তো বলার সুযোগ হচ্ছে না। একজন দর্শক আপনার কাছে জানতে চেয়েছেন হকির উন্নয়নের জন্য কি কি কাজ করছেন বা করবেন, নিয়মিত টুর্নামেন্ট আয়োজন করতে হবে, তাদের খুব আশা। হকির আসলে তাহলে জমা খরচই দিতে হয়, আমিও কোনো জমা খরচের ঊর্ধ্বে নই। আমি 2018 সালের জুনে দায়িত্ব গ্রহণ পর থেকে যে ঘরোয়া টুর্নামেন্টগুলো হয়েছে, আন্তর্জাতিক টুর্নামেন্টগুলো হয়েছে, এগুলো চলমান ছিল। এর মধ্যে নতুন যে জিনিসটা আসছে সেটা হচ্ছে যে আমাদের মহিলাদের খেলা। সিঙ্গাপুরে গেলাম, মহিলারা গেলেন, তারা 5ম স্থান নিতে পেরেছেন। ইনডোর হকি খেলা, এটা কিন্তু আগে ছিল না।
এই ইনডোর হকি খেলাও গত 21শে জুলাই 19-এ হয় থাইল্যান্ডের চুনবুরিতে। সেখানে আমরা ভালো অবস্থানেই ছিলাম, মাঝামাঝি 7ম স্থানে থাকতে পেরেছি। আর ভবিষ্যতে বলা যায় যে আমাদের চলমান যে স্কুল হকি, তারপরে আমরা আরেকটা বিষয়ে যাচ্ছি, সেটা হলো যে যেহেতু আমাদের আনসার ভিডিপি প্রতিটা গ্রামে গঞ্জে আছে, তাদের মাধ্যমে পুরা হকিকে পুরা বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে দেওয়া, এবং তারা ইতিমধ্যেই প্রত্যেককে একটা করে হকি স্টিক এবং বল দেওয়ার ব্যবস্থা করছেন, এবং আশা করি এটা চলমান থাকবে। আমরা বারবার আসা যাওয়া করব, ফেডারেশনের লোকজন গিয়েও তাদেরকে উৎসাহিত করবে। বিভিন্ন জেলায় যে হকিগুলো হয়েছে সেটাও আরেকটা উল্লেখযোগ্য দিক, এবং 80টি টিম কিন্তু খেলেছে, বাট জেলা কিন্তু এতগুলো নয়, এবং এটা একটা বিশাল বিষয় ছিল। এখানে উৎসাহ দেওয়ার জন্য অবশ্যই বিমান বাহিনী অনেক কিছু করেছে। জেলায় জেলায় আমাদের যে ট্রেনিং এরিয়া উদ্যান, সেখানে তাদেরকে আকাশপথে উৎসাহ দেওয়া হয়েছে। তো আপনি দেখেন, যদি একটা খেলা যদি একদম সাধারণ মানুষের ভিতর থেকে আমাদের প্রতিটা জেলা থেকে যদি উঠে আসে, তাহলে তো ধরে নেওয়া যায় যে এটা আস্তে আস্তে উঠতেই হবে, আর পিছনে ফিরে তাকাবার কিছু না। আর বিশেষ করে যখন সবাই মিলে আসছে, পুরুষ মহিলা আবাল বৃদ্ধ বনিতা সকলেই আসছে, আর থেমে থাকার কিছু নাই। আমার বিশ্বাস এই যে প্রশ্নটা করলেন উনি, এবং আরও অনেকে এরকম প্রশ্ন যারা করছেন, তারা যদি একটু সবাই মিলে যদি চেষ্টা করেন, তাহলে অবশ্যই আমরা হকিকে অনেক দূর এগিয়ে নিতে পারবো। হয়তো একদিন ফুটবল থেকে হকিতেই লোক বেশি থাকবে, সেটা হয়তো একদিন হবে, আমরা আশা করি। সেই উদ্যোগ আপনি আপনার টার্ম থেকে সেই উদ্যোগে এগোচ্ছেন। আমরা আমাদের এই পর্বে আরও একবার বিরতিতে যেতে হচ্ছে, এবং বিরতির পর আমরা যেটা জানতে চাইব শেষ অংশে, সেখানে বাংলাদেশ হকি জাতীয় দল নিয়ে একটু কথা বলতে চাই। জাতীয় হকি দলের প্রসপেক্ট নিয়ে, তাদের কি নিয়ে ব্যস্ততা সামনের দিনগুলোতে বেশি থাকবে। পাশাপাশি আমরা জানতে চাই যে একটু আগে যেটি বলছিলেন, যে সাধারণ দর্শক বা যারা এই হকি বা ফুটবল বা অন্যান্য খেলার খবর রাখেন, তারা আসলে কিভাবে হকির ক্ষেত্রেও পৃষ্ঠপোষকতা করতে পারেন, হকিকে কীভাবে সাপোর্ট দিতে পারেন, যেটা আপনারা খুব বেশি ইন্সপায়ার থাকবেন, সে প্রসঙ্গে আপনি একটু বলবেন। দর্শক, আরও একবার বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গে থাকবেন। দর্শক, আপনারা দেখছেন খেলা নিয়ে নতুন খেলা। স্বাগত আরও একবার। আজকে আমাদের অতিথি হিসেবে আছেন বিমান বাহিনী প্রধান, বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি, এয়ার চিফ মার্শাল মাসিউজ্জামান সেরনিয়াবাদ। আমরা যেখানটায় ছিলাম, আমরা শেষ অংশে বেশি অনেক কথা হলো, আপনার অনেক কিছু জানা হলো, দর্শকরা অনেক প্রশ্নের মানে আপনি অনেক দর্শকদের প্রশ্নেরও জবাব দিয়েছেন। আমরা শেষ অংশে জানতে চাই যে জাতীয় হকি দল, মানে যে কোনো খেলারই যাই বলি না কেন, টপ দলটাই তো জাতীয় দল। সেই জাতীয় দলটার পাইপলাইনটা কেমন সমৃদ্ধ, পাশাপাশি জাতীয় দলের এই কোভিড পরিস্থিতিতে খেলা একদম নেই, সামনে কি কি অ্যাক্টিভিটিস রয়েছে, সেই জন্য তারা কতটা ব্যস্ত, তাদেরকে রাখা যাচ্ছে, একটু আমাদেরকে বলবেন। অনেক ধন্যবাদ। আসলে এই চিন্তাটার কারণেই কিন্তু আমরা আমাদের বাংলাদেশ বিমান বাহিনীতেই তাদের একটি ক্যাম্পিং করি। অ্যাকচুয়ালি একটি না, 2টি ক্যাম্পিং করি আমরা। এবং প্রথম যখন শুরু করি, তখন বেশ কয়েকজন কোভিড ধরা পড়ে, তাদেরকে আমরা চিকিৎসা দিই। চিকিৎসা দেওয়ার পরে আবার তাদেরকে নিয়ে আসি, এবং তারা খেলা সম্পৃক্ত হয় এই জাতীয় দলকে উন্নত করার জন্য। আর পাইপলাইন বলতে আপনি যেটা বুঝেছেন, যে তাদের ক্রমাগত ধারাবাহিকতা বজায় থাকবে কিনা, জেনারেশন পরবর্তী প্রজন্ম আসবে কিনা বুঝাচ্ছেন। পরবর্তী প্রজন্মর জন্য তো আমরা যে স্কুল হকিগুলো করেছি, তারপরে প্রতিটি জেলায় জেলায় গিয়ে অনূর্ধ্ব 19 যে বিষয়গুলো সেটা, আর এর বাইরেও আরেকটা কাজ করা হয়েছে, সেটা হলো যে মহিলাদের হকি। এটা যে একটা নতুন জিনিস, যে এখন দেশ যেভাবে আগাচ্ছে, আমাদের যে জেন্ডার ইকুয়ালিটি ইন্ডেক্স বা হিউম্যান ক্যাপিটাল ইন্ডেক্সে যে আমরা এগিয়ে যাচ্ছি, তার আরেকটা কারণও কিন্তু এটা, যে সকল ক্ষেত্রে পুরুষদের পাশাপাশি মহিলাদের সমান তালে এগিয়ে চলাটা। তো কাজে আমার মনে হয় না কোথাও কোনো ঘাটতি আছে। আমার বিশ্বাস সামনের দিনগুলোতে ইনশাল্লাহ আপনারা দেখবেন যে ক্রমাগতভাবেই হকিতে নতুন মুখ আসছে একের পর এক। একটা বিষয় যে আমরা বলি যে ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী, ক্রীড়াবান্ধব সরকার, এই সরকারের আমলে আসলে অনেক ধরনের ফ্যাসিলিটিস বেড়েছে। আমরা ফুটবল, ক্রিকেট বা অন্যান্য খেলায় যদি বলি, সেই ক্ষেত্রে হকির ক্ষেত্রে সরকারের পৃষ্ঠপোষকতা বা সরকারের নজরটা কেমন, আপনার মধ্য দিয়ে জানতে চাই। আমার মনে হয় ভালো। সরকারের যতখানি সামর্থ্য আছে সবাইকে সমানভাবে দেখার কথা, সেই তুলনায় আমরা অনেকের থেকে ভালোই সমর্থন পেয়ে যাচ্ছি। তবে আরেকটু ভালো হতো অবশ্যই। মনে হয় যে আরেকটু যদি ফুটবলের মতো আরেকটু পেতাম, তাহলে হয়তো আরও কিছু করতে পারতাম। মানে সেই প্রস্তাবটাও তো নিয়ে যাওয়া প্রয়োজন, মানে কেন আমরা নিয়ে যাচ্ছি, এবং যেহেতু যারা এটা ডিস্ট্রিবিউট করবেন তাদেরও একটা দায়িত্ব
অন্যদেরও দেখভাল করা, তো স্বাভাবিকভাবেই আমাদের কোটা যতটুকু আসা দরকার ততটুকু আসে। তবে আমি দেখি যে না, আসলে হকিকে সবাই অনেক ভালো চোখেই দেখেন। না, ওই জিনিসটাই কিন্তু একটা ঘাটতি রয়ে যায়, যে অনেক সময় বলা হয় যে আমাদের বাজেটের আকারটাও অনেক সমৃদ্ধ। আমাদের ইয়ারলি যে বাজেট হয় সেখানে আমাদের যে তার এগেনস্টে যে তার বিপরীতে যে স্পোর্টসের বাজেট সেটা অনেক ছোট, একেবারে ছোট। সেটাকে বাড়ানোর কিন্তু সুযোগ রয়েছে প্রপার প্রেজেন্টেশনের মধ্য দিয়ে। সেই উদ্যোগটা কি হকি ফেডারেশন নিচ্ছে বা নিয়েছে? আমাদের হকির জন্য যতটুকু দরকার আমরা নিচ্ছি। মানে এর বেশি পেলে কি আপনার অবশ্যই ভালো হতো, আশা করবো যে আরও ভালো আরেকটু বেশি পাবো, যাতে আমরা হকিকে সুন্দর করে উপস্থাপন করতে পারি। বিশেষ করে সামনে মার্চ মাসে যে আমাদের খেলাটা আসতেছে, আন্তর্জাতিক খেলা, আমাদের জাতির পিতার জন্ম শতবার্ষিকী উপলক্ষে, সেখানে তো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আন্তর্জাতিকভাবে আসবেন। সেখানে মুজিব বর্ষ উপলক্ষে আপনাদের প্রধান আয়োজন আমরা যতটা জানি এশিয়ান জুনিয়র হকি, অর্থাৎ জুনিয়র এশিয়া কাপ, সেটার কথাই কি আপনি বলতে চাচ্ছেন? জি জি, সেটা তো এখন পিছিয়ে গিয়ে আগামী বছর মার্চে গেল, আর জুনে আসতেছে আরেকটি খেলা, সেটাও আন্তর্জাতিক। মানে এই দুটোর জন্যই কিন্তু এশিয়া কাপের সেই জুনে যে খেলা, এই দুটোর জন্যই কিন্তু আমাদের আমি একটু আর্থিক সংগতির ঘাটতি যদি রয়েছে। জানতে চাই যে ধরুন এরকম একটা টুর্নামেন্টের যখন বাংলাদেশ হোস্ট হয়, তখন এশিয়ান হকি যে ফেডারেশন আছে বা ওয়ার্ল্ড হকি যে অ্যাসোসিয়েশন বা ফেডারেশন, তারা কি ধরনের ফাইন্যান্স করে, পাশাপাশি বাকি ফাইন্যান্সটা আপনারা কিভাবে জোগাড় করেন? একটু যদি বিহাইন্ড দ্য সিনে, অনেক সময় দর্শক জানতেও চায় বা বোঝার চেষ্টা করে, আসলে কৌতূহল, আমার নিজেরও কৌতূহল, কিভাবে এই ফাইন্যান্সটা সঙ্গতিপূর্ণ হয়? কঠিন প্রশ্ন। আসলে এশিয়ান হকি ফেডারেশন যে ফিনান্স করেন, সেটা আমরা যেটা দিই সেটাকে মাছের তেলে মাছ ভাজার মতো হয় অনেকটা। আর আমরা এটা আনতে যে খরচ হয়েছে সেখান থেকেই তারা কিছুটা দেন। আমাদেরই আসলে স্পন্সর থেকে বেশিরভাগই আনতে হয়। হকির এই উদ্যোগগুলা স্পন্সর বেসড অনেক ক্ষেত্রেই বলা যায় যে সেভাবে আসে। তো বিভিন্ন জায়গা থেকে আসে, তখন আমরা সেখানে হিসাব নিকাশ করে বিভাজন করে কাজগুলো এগিয়ে নিতে থাকি। অবশ্যই তাই। একটু যদি বলি যে অনেক সময় ধারণা করা হয় যে, এক্ষেত্রে একটু বলে রাখি যে আমরা যেটা ন্যাশনাল আমাদের স্পোর্টস মিনিস্ট্রি থেকে যেটা পাই, সেখানে কিন্তু আমাদের এই হকির কিছু কর্মকর্তাদের বেতন ভাতা দিতেই সংকুলান খুব টায় হয়। কিন্তু এই টাকাটা কি আপনি ওয়ার্ল্ড হকি বা এরকম কোনো অ্যাসোসিয়েশন থেকে পেয়ে থাকেন? যেমন এখন ফুটবলে ফিফা আর্থিক সহযোগিতা করে, এখন পর্যন্ত সেরকম বড় আঙ্গিকে কিছু হয় নাই, কিছু আমরা এখন পর্যন্ত পাইনি। ধরুন হকির ক্ষেত্রেও ধারণা করা হয় যে হকির প্রধান দায়িত্বে যেহেতু বিমান বাহিনীর প্রধান হিসেবে আছেন, সবসময় থাকেন, এটা একটা বাড়তি সুবিধা হকি ফেডারেশনের উন্নতিতে কাজ করে। এটা সুবিধা হকির জন্য না আমার জন্য? হকির জন্য যে উনি অনেক বেশি এক্সেস পাবেন বিভিন্ন জায়গায়, সেটা সরকারের বিভিন্ন মহলে হোক, পৃষ্ঠপোষকদের কাছে যাওয়ার ক্ষেত্রে হোক, সেইটা অবশ্য আমরা বিশ্বাস করি। সেই বিশ্বাস করাটা কি ঠিক আছে? সবসময় ঠিক ওরকম না। ব্যাপারটা কি, আমি আপনাকে একটু বলি বিস্তারিতভাবে। একটা যখন কেউ ভাবে যে ওনার কাছে থাকলে আমার অনেক কিছু পাওয়া যাবে, তখনই মানুষ কিন্তু আসবে, তাই না? তো আমার অবস্থানটা এরকম যে এইরকম কিছু নাই যে হকির সভাপতির কাছে গেলে অনেক কিছু পাওয়া যাবে। তো যেহেতু সেটা নাই, সেই জন্য মানুষ ওইভাবে কিন্তু আসার উৎসাহিত বোধ করবেন না। কিন্তু যেটাতে উৎসাহ বোধ করতে পারেন যে এখানে সত্যিকার অর্থে যদি খেলোয়াড় প্রেমিক মানুষ থাকেন, যারা সত্যিকার অর্থে দেশপ্রেমিক এবং যারা চান যে আমার এর মাধ্যমে দেশের যুব সমাজকে এগিয়ে নিয়ে যাবেন, তারা কিন্তু এখানে অনেক কিছু করতে পারে। এটা তো পারসেপশনের কথা বললেন। যদি বলি যে হয়তো মাসিউজ্জামান শ্রেণীবাদের কাছে গেলে কিছু পাওয়ার নেই, কিন্তু বিমান বাহিনীর প্রধানের কাছে গেলে তো অনেক কিছু পাওয়ার সুযোগ রয়েছে। না, সবসময় না। মানে এখানেও কিন্তু কম্পিটিশন, যারা বাস্তবিক অর্থে কম্পিটিশনে হয়ে আসেন তারাই কাজ পাচ্ছেন বা কিছু পাচ্ছেন। একটু অন্য প্রসঙ্গে যাই আমরা, অবশ্যই তাই। একটু অন্য প্রসঙ্গে যাই, সেটি হলো যে আপনার মেয়াদকালেই আপনাদের এখানে যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে, আপনি যে সেকেন্ড টাইমে যুক্ত হলেন সভাপতি হিসেবে, সেখানটায় আমরা দেখলাম যে সাধারণ সম্পাদক পদে যিনি নির্বাচিত হয়েছিলেন, তিনি পরবর্তীকালে এক ধরনের মামলার শিকার হলেন এবং তিনি দেশান্তর হলেন। তো সেই বিষয়টা হতেই পারেন কে, মানে তবে তাকে নির্বাচিত করেছে কাউন্সিলররাই, ভোটে নির্বাচিত হয়েছেন। একটা বিষয়, সেই বিষয় বা সেই টোটাল ঘটনাটাকে আপনি আপনার কাছে বিব্রত বোধ করেন কিনা, মানে টোটালটা আপনি কিভাবে দেখেছিলেন বিষয়টা?
আসলে বিব্রতকর জিনিস, কারণ নীতিগতভাবে তো এটা মেনে নেওয়া যায় না যেসব অভিযোগ আসে, তাই না? আর ওনার কন্ট্রিবিউশনও ছিল, উনি অনেক কিছু করেছেন হকির এখানে এসে। তো আমি এখনো দেখিনি বা কোনো মাধ্যম থেকে জানতে পারিনি যে অভিযোগগুলা কি দেওয়া হয়েছে তার নামে, বা আসলেই বাস্তবিক অর্থে কোথাও হয়েছে কিনা। তো সেরকম অভিযোগ যদি হয়ে থাকে তাহলেও ব্যাপার। আর কিভাবে কি হলো সেগুলো ধারাবাহিকভাবে সকলেই জানেন, সকলের কাছেই প্রস্তাবিত। আর উনি এক ধরনের নাই দেশে, সেটাও সক্রিয়ভাবে দেখা ওই যাচ্ছে। নাই থাকাটাও তো একটা ধাক্কা লেগেছে হকি ফেডারেশনের সেই সময়, যদিও আপনারা পরবর্তীকালে সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি না থাকলে নাই আপনার কার্যক্রম, আমাদের কাজ তো করতে হবে। কিন্তু ওইটা ওই সময় না থাকা এবং তার না থাকার ফলে একটা অচলাবস্থা তৈরি কি হয়েছিল ওইটা? কিছুটা যখন হয় তারপর এটা ওভারকামও করা যায়। আজকে যদি আমি না থাকি, হকিতে আরেকজন এখানে আসবেন, বা কোনো একজন ভাইস প্রেসিডেন্ট না থাকলে কোনো কিছুই কারোর জন্য বিশ্বে তার মানে থেমে থাকে না। কিছুক্ষণের জন্য একটা শূন্যতা তৈরি হলেও এটা কিছুক্ষণের থেমে না। জন্য। আর এই আমাদের গঠনতন্ত্রতে এটার প্রভিশন করাই আছে যে উনি না থাকলে কে হবেন, তারপর কে একটু হবেন। একটু মাসুদুজ্জামান স্যার এবার আপনার কাছ থেকে একটু জানতে চাই যে স্যার আপনি অবশ্যই জানেন যে ওই ঘটনা, যে ঘটনার আঙ্গিকে তিনি আসলে অভিযুক্ত হয়েছিলেন, সেটা ছিল যে ক্যাসিনো কাণ্ড এবং ক্যাসিনো নিয়ে পুরো ক্লাবগুলোর তোলপাড় অবস্থা, অনেক ক্লাবের তালা ঝুলে দেওয়া হয় এবং সিলগালা করা হয়। সেখানে কিন্তু ফুটবল, হকি, ক্রিকেট অনেক ক্লাবই যুক্ত হয়ে গিয়েছিল। তো বড় ক্লাবগুলো অনেক মানে বের হয়ে এসছে এবং আমরা দেখছি ফুটবলে বা ক্রিকেটে যুক্ত হতে শুরু করেছে, খেলাগুলোতে যুক্ত হচ্ছে। তো আমরা মানে যদি বলি হকির কোনো টিম এরকম যদি থাকে, সেক্ষেত্রে আপনারা উদ্যোগ গ্রহণ করবেন কিনা? মানে ক্লাবের কেউ যদি দায়ী হয় সে তো সাজা পেতে পারে, পুরো ক্লাবটা সিলগালা করলে তো হকির জন্য বা কোনো খেলার জন্য এক ধরনের প্রতিবন্ধকতা, সেই উদ্যোগ আপনারা নেবেন কিনা? সেটা ক্লাবগুলোকেই নিতে হবে। যারা যারা এফেক্টেড হয়েছেন তাদেরকেই তার একটা তৈরি করতে হবে, ক্ষেত্র তৈরি করতে হবে সেগুলোকে অতিক্রম করার। আমার বিশ্বাস সামনে যখন মানুষ দেখবে যে ভালো থাকলেই সবচেয়ে ভালো, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, তখন আস্তে আস্তে মানুষ সেইভাবে আমার বিশ্বাস আগাবে। কারণ বাস্তবিক অর্থেই যে জিনিসগুলো সামনে চলে আসে, এই যে ক্যাসিনো কাণ্ড বলি বা পুরাপুরি আসলে তো এক ধরনের শোষণ, এটা গরিবদেরকে উস্কিয়ে দিয়ে তাদের সব কিছু শোষণ করে নেওয়া, এটা তো ঠিক না, তাই না? একটা জাতি আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যেতে থাকে। তো সেখান থেকে যখন উত্তরণ হচ্ছেই, আরও উত্তরণ ঘটবে যখন এটা স্বচ্ছতার মধ্যে চলে আসবে, ভালো দিকগুলোতে আসবে, ভালো মানুষগুলো আসবে। আপনি কখনো কি জানতে পেরেছিলেন, মানে কখনো কি আগে থেকে জানতেন যে আপনার কমিটিতে যিনি শীর্ষ পর্যায়ে এরকম একজন এই সব কাজের সাথে সরাসরি ইনভলভ আছে? মানে এটা কি এই প্রকাশ পাওয়ার আগে কখনো অনুমান করতে পেরেছিলেন? আসলে বিমান বাহিনীতে থাকার কারণে আমার বিচরণ তো শুধু ওর ভিতরেই ছিল, সেই কারণে হয়তোবা, অথবা যেহেতু আমার বাইরে তেমন কোনো বন্ধু বান্ধব ছিল না, সেই জন্যও হতে পারে যে একেবারেই অজ্ঞ ছিলাম, যে অনেক বেশি অবাক হয়েছিলেন, অনেক বেশি অবাক হয়ে গিয়েছিলাম। আর কারণ সবচেয়ে বড় কথা, উনি কিন্তু নির্বাচিত হয়ে এসেছিলেন, সেখানে তো আর প্রশ্ন তোলার কোনো সুযোগই নেই। আপনার কমিটি নিয়ে আপনি কতটা হ্যাপি বোধ করেন? মানে কমিটিতে যারা নির্বাচিত হয়ে যুক্ত আছেন, পাশাপাশি পেশাদারিত্বের জায়গায় যারা কাজ করছেন, সেখানে কি আরও লোকবল বাড়ানোর প্রয়োজন আছে কিনা, বা পেশাদারিত্ব আনার ক্ষেত্রে আপনি কোনো অভাব বোধ করেন কিনা? সত্যিকার অর্থে যদি বলতে হয়, তাহলে আমি আস্তে আস্তে এক ধরনের খুশি হচ্ছি যে মানুষদেরকে অনেকটা বুঝিয়ে উঠতে সক্ষম হচ্ছি। আবার একদিকে মনে হতো একসময় যে কোনোদিনই কি মানুষজন বুঝবে না যে কিভাবে চিন্তা করা দরকার, কিভাবে এগোনো দরকার। কখনো কি আমরা আমাদের নিজস্ব স্বার্থের বের হয়ে উপরে উঠতে পারবো না? এই জন্য আমাদের প্রয়োজন যেটা, যে আমাদের মানসিকতার পরিবর্তন, আমাদের মন মানসিকতার বিকাশ ঘটানোর প্রয়োজন আছে। আর সব কিছুকে যদি আমরা শক্ত হাতে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে পারি, একটা ডিসিপ্লিন মাইন্ডের মধ্যে সবাইকে পরিচালিত করা যায়, তাহলেই বোধহয় এই ধরনের বিষয়গুলোর চিন্তার বিকাশ এবং মানুষের এক ধারা থেকে আরেক ধারায় আমাদের উত্তরণ ঘটবে। মানে সবার মানসিকতার মধ্যেই এক ধরনের মানে সৎ এবং উদ্যমী মানসিকতা প্রয়োজন রয়েছে। আর দ্বিমত থাকতে পারে, সেটা আরো ভালো, কিন্তু বিতর্ক থাকতে পারে, হ্যাঁ, সেটাকে সুন্দর করে আনতে হবে। অবশ্যই আমরা একেবারে শেষে আপনার কাছ থেকে জানতে চাই, যেটি বলছিলাম যে সব ডিপার্টমেন্টেরই তো এক ধরনের পৃষ্ঠপোষকতা প্রয়োজন রয়েছে। সে
ক্লাবের কর্তা বা ক্লাবের সেই বয় থেকে শুরু করে সব জায়গায় সাধারণ দর্শক যারা বা সাধারণ মানুষ যারা, তাদের কাছ থেকে কি ধরনের পৃষ্ঠপোষকতা হকি ফেডারেশনের প্রেসিডেন্ট হিসেবে আপনি আশা করেন? তারা কি করলে হকি আগাবে বা হকির পাশে তাদেরকে পাবেন? আপনার প্রথমে যেটা বলেছিলাম যে আমরা জিততেই হবে তাই খেলবো, এই ভাব থেকে বেরিয়ে আসতে হবে। তারা যদি খেলবো আমাদের ভালো থাকার জন্য, খেলবো আমাদের মনের উন্নয়নের জন্য, তাহলে আমার মনে হয় তারা হকি বলি বা যে কোনো খেলাই বলি তারা অনেক অনেক অবদান রাখতে পারবেন। অনেক ধন্যবাদ। আমরা এই আয়োজন এখানে শেষ করতে যাচ্ছি। দর্শক, এই ছিল আজকের আয়োজনে। আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে এতক্ষণ ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান, হকি ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল মাসিউজ্জামান সেরনিয়াবাদ। আমরা অনেক কৃতজ্ঞ তিনি আমাদেরকে এতক্ষণ সময় দিয়েছেন, সেই সঙ্গে কৃতজ্ঞ দর্শক আপনারা যারা এতক্ষণ ছিলেন। দর্শক, এই ছিল আজকের আয়োজনে বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি, সম্মানিত বিমান বাহিনীর প্রধান। তিনি তার ব্যক্তিগত মন্তব্য তুলে ধরলেন, হকি নিয়ে তার সম্ভাবনার কথা তুলে ধরলেন। তিনি শেষ অংশে যেটি বললেন যে খেলা মানেই পদক জয় নয়, মানে খেলতে হবে জীবনের অংশ হিসেবেই, খেলাটা চালিয়ে যেতে হবে, সেটাতে আমরাও বিশ্বাস করি। দর্শক, ভালো থাকুন, ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।